প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আশা রাখি বাড়িতে সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আলোচনা করব নতুন একটি অধ্যায়, পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র থেকে 10ম অধ্যায়। অধ্যায়টির নাম সেমিকন্ডাক্টর ও ইলেকট্রনিক্স। এটি এই অধ্যায়ের প্রথম ক্লাস। এই দ্বিতীয় পত্র থেকে তার আগের 9টি চ্যাপ্টারের ক্লাস করা হয়েছে। তোমরা সেই ক্লাসগুলো দেখবে এবং আজকে এই ক্লাসে যারা নতুন, আমার ইউটিউব চ্যানেল ফিজিক্স ক্লাস উইথ HCB, এই চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, অল বাটনে ক্লিক করবে, লাইক ও কমেন্টসের মধ্য দিয়ে আমার সাথে যুক্ত থাকার চেষ্টা করবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আলোচনা করব তোমাদের জন্য একটি নতুন টপিকস। সেটি হলো পি টাইপ সেমিকন্ডাক্টর। আমরা ইতোমধ্যে জেনেছি যে সেমিকন্ডাক্টর দুই ধরনের হয়। একটা হলো বিশুদ্ধ সেমিকন্ডাক্টর, ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর। আরেকটি হলো অবিশুদ্ধ সেমিকন্ডাক্টর বা এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর। এখন এই এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর যেটি বা অবিশুদ্ধ সেমিকন্ডাক্টর যেটি, সেটিরই একটি রূপ হলো পি টাইপ সেমিকন্ডাক্টর এবং এন টাইপ সেমিকন্ডাক্টর। তো পি টাইপ সেমিকন্ডাক্টর কাকে বলে? যে কোনো বিশুদ্ধ সেমিকন্ডাক্টরের সাথে যদি সামান্য পরিমাণে অপদ্রব্য হিসেবে পর্যায় সারণীর তৃতীয় সারির মৌল মেশানো হয়, তাহলে এই ধরনের সেমিকন্ডাক্টরকে পি টাইপ সেমিকন্ডাক্টর বলে। আবার লক্ষ্য করো যে বিশুদ্ধ অর্ধপরিবাহীর সাথে যদি ত্রিযুজি মৌল বা পর্যায় সারণীর তৃতীয় সারির মৌলকে যদি অপদ্রব্য হিসাবে মেশানো হয়, তাহলে সে ধরনের সেমিকন্ডাক্টরকে বলা হয় পি টাইপ সেমিকন্ডাক্টর বা পি টাইপ অর্ধপরিবাহী। এখন প্রশ্ন আসতে পারে যে বিশুদ্ধ অর্ধপরিবাহী বা সেমিকন্ডাক্টর কোনগুলো? সাধারণত পর্যায় সারণীর চতুর্থ সারির মৌলগুলোকে বিশুদ্ধ সেমিকন্ডাক্টর বলে। আমরা রসায়ন বিজ্ঞানে পর্যায় সারণী সম্পর্কে জানি। সেখানকার চতুর্থ সারির যে মৌলগুলো আছে, সেই মৌলগুলোকে বলা হয় বিশুদ্ধ অর্ধপরিবাহী। কি আছে? কার্বন আছে, সিলিকন আছে, জার্মেনিয়াম আছে ইত্যাদি মৌলগুলো পর্যায় সারণীর চতুর্থ সারির মৌল, এবং এগুলোকে বলা হয় বিশুদ্ধ অর্ধপরিবাহী। তাহলে এই বিশুদ্ধ অর্ধপরিবাহীর সাথে অপদ্রব্য হিসাবে, ভেজাল হিসাবে তৃতীয় সারির মৌল। তাহলে তৃতীয় সারির মৌল কোনগুলো? তৃতীয় সারির মৌল হলো অ্যালুমিনিয়াম, বোরন, গ্যালিয়াম ইত্যাদি। এগুলো হলো তৃতীয় সারির মৌল। তাহলে চতুর্থ সারির সাথে
চতুর্থের সাথে কি মিশানো হলো? তৃতীয় সারির মৌল। তাহলে কয়টি হলো? 7টি হলো। চতুর্থ সারির মৌলের বহিস্থ স্তরে 4টি ইলেকট্রন থাকে, তৃতীয় সারির মৌলের বহিস্থ স্তরে 3টি ইলেকট্রন থাকে। এদেরকে যখন বন্ধন সৃষ্টি করা হয় তখন 7টি ইলেকট্রনের সৃষ্টি হয়। এই চিত্রে একটু লক্ষ্য করো, এখানে প্রায় 1 কোটি জার্মেনিয়াম পরমাণুর মধ্যে, জার্মেনিয়াম হলো চতুর্থ শ্রেণীর মৌল, 1 কোটি জার্মেনিয়াম পরমাণুর সাথে একটি মাত্র তৃতীয় সারির মৌল গ্যালিয়ামকে অপদ্রব্য হিসেবে মেশানো হয়েছে। জার্মেনিয়ামের বহিস্থ স্তরে দেখো যে 4টি করে ইলেকট্রন আছে, 4টি করে ইলেকট্রন আছে। আর গ্যালিয়ামের বহিস্থ স্তরে কয়টি ইলেকট্রন আছে? 3টি ইলেকট্রন আছে। তাহলে গ্যালিয়াম কি করে এই জার্মেনিয়ামের চারিদিকের জার্মেনিয়ামের সাথে সমযোজী বন্ধনের মধ্য দিয়ে 7টি ইলেকট্রনের সৃষ্টি করে। তো আমরা এটা জানি যে পরমাণুর বহিস্থ স্তরে যদি 8টি ইলেকট্রন হয় তাহলে পরমাণুটি স্থিতিশীল হয়। তাহলে দেখো এই যে গ্যালিয়ামের নিজের 3টা আর চতুর্পাশের 4 দিক থেকে জার্মেনিয়ামের সাথে 4টাকে শেয়ার করছে, ফলে তার 7টা ইলেকট্রন হচ্ছে। তার আর প্রয়োজন কয়টির? 8টা পূর্ণ হতে হলে 1টি। এই 1টি জায়গা খালি আছে বা গর্ত হিসাবে আছে, এটাকে বলা হয় হোল বলা হয়, এটাকে বলা হয় হোল। এই হোলকে পূর্ণ করতে হলে কি করতে হবে? আরেকটি ইলেকট্রনের প্রয়োজন পড়বে। তাহলে এখানে এই হোল কি করে গ্রহণ করে? কি গ্রহণ করে? ইলেকট্রনকে গ্রহণ করে। অতএব এই গ্যালিয়াম হলো গ্রাহক পরমাণু। গ্যালিয়াম হলো গ্রাহক পরমাণু। শিক্ষার্থীরা আবার একটু লক্ষ্য করো যে আমি একটু আগেই বলেছি যে পরমাণুর বহিস্থ স্তরে যদি 8টি ইলেকট্রন থাকে তাহলে পরমাণুটি হয় স্থিতিশীল। তাহলে এই ক্ষেত্রে এই যে গ্যালিলিয়ামের সাথে জার্মেনিয়ামের মিলে যে ক্যালাসটার সৃষ্টি করা হয়েছে, এই ক্যালাসটি যখন অন্য আরেকটি পরমাণুর সাথে বন্ধন সৃষ্টি করবে তখন গ্যালিয়াম কি করবে? আরেকটি ইলেকট্রনকে সে গ্রহণ করবে। ফলে জার্মেনিয়ামের মধ্যে ইলেকট্রনের গতিশীলতা শুরু হয়। এখন ধরে নিচ্ছি আমরা এই হোলটিকে পূরণ করার জন্য, ফিল আপ করার জন্য এখান থেকে একটি ইলেকট্রন এখানে চলে আসলো। ফলে কি হবে? যে এখানে তখন আরেকটি হোলের সৃষ্টি হবে। এখানে ইলেকট্রন চলে আসছে, হোল কোথায় সৃষ্টি হলো? তাহলে ইলেকট্রন যেদিকে আসলো হোল তার বিপরীত দিকে সৃষ্টি হলো। আবার এই হোলটাকে ফিল আপ করার জন্য, পূরণ করার জন্য পার্শ্ববর্তী জার্মেনিয়াম থেকে আরেকটি ইলেকট্রন আসবে, ফলে এই জায়গাটা পূরণ হবে এবং সেখানে আরেকটি হোলের বা গর্তের সৃষ্টি হবে। তাহলে দেখা যাচ্ছে যে হোল সৃষ্টি হওয়ার মধ্য দিয়ে এখানে পরিবাহিতার সৃষ্টি হচ্ছে। এই কারণে এই হোলকে বলা হয় লঘিষ্ঠ আদান বাহক। লঘিষ্ঠ মেজরিটি চার্জ ক্যারিয়ার বা লঘিষ্ঠ আদান বাহক হলো হোল। কেন হোল লঘিষ্ঠ আদান বাহক? লক্ষ্য করো, প্রথমে এখানে হোলটা ছিল, প্রথমে ছিল হোলটা এখানে। এই হোলটাকে ভরাট করার জন্য পার্শ্ববর্তী জার্মেনিয়াম থেকে হোলে এখানে ইলেকট্রনটা এখানে চলে আসলো, ফলে এখানে আর একটা হোলের সৃষ্টি হচ্ছে। তাহলে ইলেকট্রন যেদিকে গতিশীল হচ্ছে হোল তার বিপরীত দিকে সৃষ্টি হচ্ছে। এই হোলটাকে
ফিল আপ করার জন্য পার্শ্ববর্তী জার্মেনিয়াম থেকে আবার একটা হোলের সৃষ্টি হবে, আবার এই হোলটাকে ফিল আপ করার জন্য তার পার্শ্ববর্তী জার্মেনিয়াম থেকে আরেকটা হোল আসবে, আরেকটা ইলেকট্রন আসবে। এভাবে ক্রমান্বয়ে হোল সৃষ্টি হওয়ার মধ্য দিয়েই ইলেকট্রন চলমান হচ্ছে, ফলে তড়িৎ প্রবাহের সৃষ্টি হচ্ছে। এই কারণে এই হোলগুলোকে পি টাইপ সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে বলা হয় লঘিষ্ঠ আদান বাহক। তারপরও এখানে কিছু পরিমাণ, সামান্য পরিমাণ ইলেকট্রনও তড়িৎ প্রবাহিতার জন্য দায়ী থাকে। এ কারণে ইলেকট্রনগুলোকে বলা হয়, না এখানে হোল হলো গরিষ্ঠ আদান বাহক, আমি ঠিক লিখিনি, গরিষ্ঠ আদান বাহক, আর ইলেকট্রন হলো লঘিষ্ঠ আদান বাহক পি টাইপ সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে। ঠিক আছে, তাহলে পি টাইপ সেমিকন্ডাক্টরে আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি সেটা হলো যে হোল সৃষ্টি হওয়ার মধ্য দিয়ে পরিবাহিতার সৃষ্টি হচ্ছে। এই কারণেই এই হোলকে বলা হচ্ছে গরিষ্ঠ আদান বাহক। আচ্ছা, তাহলে এখন এখানে দেখো, এখন এখানে এই যে পি টাইপ সেমিকন্ডাক্টরে, এই পি টাইপ সেমিকন্ডাক্টরে তড়িৎ পরিবহন ঘটে আধানের দরুন। ঠিক আছে, এই কারণে আধানে এখানে হোলের দরুন ঘটে, ফলে এই হোলকে বলা হয় গরিষ্ঠ আদান বাহক, আর ইলেকট্রনগুলোকে বলা হয় লঘিষ্ঠ আদান বাহক। আচ্ছা, তো এই পি টাইপ সেমিকন্ডাক্টর মধ্যে যে জিনিসটা আমাদের মনে রাখতে হবে যে এখানে ভেজাল হিসাবে বা অপদ্রব্য হিসাবে পর্যায় সারণীর তৃতীয় সারির মৌলকে মিশ্রিত করা হয়। অপদ্রব্য মেশানোকে ডোপিং বলা হয়। তাহলে ডোপিং করতে হয় কি দ্বারা? তৃতীয় শ্রেণীর মৌল দ্বারা। ঠিক আছে, এখন আমরা দেখব এন টাইপ সেমিকন্ডাক্টর। এন টাইপ সেমিকন্ডাক্টর এখানে তখন নিতে হবে আর্সেনিক, এটাকে বলা হয় মুক্ত ইলেকট্রন। তাহলে এখন আমরা সংজ্ঞাটা দেখি যে এন টাইপ সেমিকন্ডাক্টর বলে কোনো বিশুদ্ধ অর্ধপরিবাহকের সাথে যদি পঞ্চযুজি অর্থাৎ পর্যায় সারণীর পঞ্চম সারির মৌলকে যদি অপদ্রব্য হিসাবে মেশানো হয়, ডোপিং করা হয়, তবে ওই ধরনের অর্ধপরিবাহককে বলা হবে এন টাইপ অর্ধপরিবাহক। তো আমরা একটু আগে পি টাইপ অর্ধপরিবাহকের ক্ষেত্রে দেখেছি যে তৃতীয় সারির মৌলকে অপদ্রব্য হিসেবে মেশানো হয়েছিল। এখন এন টাইপ অর্ধপরিবাহকের ক্ষেত্রে পঞ্চম সারির মৌলকে অপদ্রব্য হিসেবে মেশানো হয়েছে। তাহলে পঞ্চম সারির মৌল দিয়ে একটা মৌলের নাম আমরা বলি, যেমন আর্সেনিক হতে পারে, তারপরে অ্যান্টিমনি হতে পারে, বিসমাথ হতে পারে। এগুলো হলো পর্যায় সারণীর পঞ্চম সারির মৌল। এর অর্থ হলো এই ধরনের মৌলগুলোর বহিস্থ স্তরে 5টি যোজন ইলেকট্রন থাকে। কয়টি ইলেকট্রন থাকে? 5টি যোজন ইলেকট্রন থাকে। তাহলে দেখো এখানে এই জার্মেনিয়াম হলো বিশুদ্ধ অর্ধপরিবাহী, তার ইলেকট্রন বহিস্থ স্তরে ইলেকট্রন যোজন ইলেকট্রন হলো 4টি, আর তার সাথে ভেজাল হিসাবে আর্সেনিক দেওয়া হলো, তার ইলেকট্রন হলো 5টি। তাহলে মোট কয়টি ইলেকট্রন হয়ে গেল? মোট 9টি ইলেকট্রন হয়ে গেল। তাহলে স্থিতিশীলতার জন্য দরকার কয়টি? 8টি। আরও একটি ইলেকট্রন উদ্বৃত্ত থাকে, সারপ্লাস থাকে। এই উদ্বৃত্ত ইলেকট্রনটাকেই এই চিত্রে দেখো যে মুক্ত ইলেকট্রন বলা হচ্ছে। এখন এখানে দেখো যে জার্মেনিয়ামের সাথে তার বহিস্থ স্তরে 4টা ছিল, চারিদিকে দেখো বহিস্থ স্তরে 4টা করে আছে, আর আর্সেনিকের 5টা ছিল। সেই 5টা আর জার্মেনিয়ামের চারদিক থেকে 4টা হলো 9টা।
এই 9টা তো আর এক কক্ষপথে থাকতে পারে না, এক স্তরে থাকতে পারে না, একটা অতিরিক্ত থেকে যায়। এই অতিরিক্তটাই হলো যা এই ফ্রি ইলেকট্রন বা মুক্ত ইলেকট্রন। এখন এই মুক্ত ইলেকট্রনগুলোকে যদি সামান্য পরিমাণে শক্তি সরবরাহ করা হয়, এই উদ্বৃত্ত ইলেকট্রনটাকে, উদ্বৃত্ত ইলেকট্রনের প্রতি যদি সারপ্লাস ইলেকট্রনটাকে যদি সামান্য পরিমাণে শক্তি সরবরাহ করা হয়, তাহলে এই সারপ্লাস ইলেকট্রনটা, উদ্বৃত্ত ইলেকট্রনটা কী করে পরমাণু থেকে মুক্ত হয় এবং পরিবাহিতার সৃষ্টি করে। তাহলে এই সামান্য পরিমাণ জার্মেনিয়াম আর্সেনিকের ক্যালাসের মধ্যে লক্ষ লক্ষ ইলেকট্রনের, মুক্ত ইলেকট্রনের সৃষ্টি হয় এবং ইলেকট্রনের প্রবাহের কারণে তখন কি হয়, এখানে তড়িৎ পরিবাহিতার সৃষ্টি হয়। তো লক্ষ্য করো, এই আর্সেনিক কি করছে, একটি ইলেকট্রনকে সে ত্যাগ করে দিচ্ছে, দান করে দিচ্ছে। এই ক্ষেত্রে আর্সেনিক হলো দাতা পরমাণু। আর্সেনিক হলো দাতা পরমাণু এবং এই আর্সেনিকের যেই মুক্ত ইলেকট্রনটি বা উদ্বৃত্ত ইলেকট্রনটি, সেই উদ্বৃত্ত ইলেকট্রনটি কি করে এই পরমাণু থেকে ওই পরমাণুতে, ওই পরমাণু থেকে ওই পরমাণুতে, ওই পরমাণু থেকে সেই পরমাণুতে গতিশীল হয়। ফলে কি হয়, তড়িৎ প্রবাহের সৃষ্টি হয় এবং এই ইলেকট্রনের কারণে তড়িৎ প্রবাহের সৃষ্টি হচ্ছে বলেই এখানে ইলেকট্রন হলো গরিষ্ঠ আদান বাহক। আর পক্ষান্তরে হোল হলো লঘিষ্ঠ আদান বাহক। লঘিষ্ঠ আদান বাহক, এই হলো আমাদের এন টাইপ সেমিকন্ডাক্টরের মেকানিজম। তাহলে এখন এখানে লক্ষ্য করো, আমরা যদি একটু কম্পেয়ার করি পি টাইপ এবং এন টাইপে। পি টাইপে বিশুদ্ধ অর্ধপরিবাহীর সাথে ত্রিযুজি অর্থাৎ তৃতীয় সারির মৌলকে অপদ্রব্য হিসাবে মেশানো হয়, নাম্বার 1। আর অন্যদিকে এন টাইপে কি করা হচ্ছে, বিশুদ্ধ অর্ধপরিবাহীর সাথে পঞ্চযুজি অর্থাৎ পঞ্চম সারির, পর্যায় সারণীর পঞ্চম সারির মৌলকে মেশানো হচ্ছে। 2 নম্বর হলো যে এন টাইপের মধ্যে তৃতীয় সারির যে মৌলটি, সেই মৌলটি হলো গ্রাহক পরমাণু। আর এন টাইপের মধ্যে পঞ্চম সারির যে মৌলটি, সেই মৌলটি হলো দাতা পরমাণু। 3 নম্বর হলো পি টাইপ সেমিকন্ডাক্টরের মধ্যে গরিষ্ঠ আদান বাহক হলো হোল, আর এন টাইপের মধ্যে গরিষ্ঠ আদান বাহক হলো ইলেকট্রন। পি টাইপের মধ্যে লঘিষ্ঠ আদান বাহক হলো ইলেকট্রন এবং এন টাইপের মধ্যে লঘিষ্ঠ আদান বাহক হলো হোল। এই জিনিসটি যদি মনে থাকে, তাহলে আমরা পরবর্তীতে যখন ডায়োড বা পিএন জাংশন নিয়ে আলোচনা করব, তখন আমাদের জিনিসগুলো সহজ হয়ে যাবে, বুঝতে সহজ হয়ে যাবে। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ সবাইকে।